অভিমন্যু আর রনিতের নিখোঁজ হওয়ার পরেও গুহার রহস্যটা জানা যায়নি। সেটা আরও কঠিন হয়ে যায়। যেমনটা আমরা দেখেছিলাম যে রনিত অন্য জগতের দরজায় পা রেখে দিয়েছিল। রনিতকে কোনো একটা বড় হাত একটা দরজা থেকে তুলে ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই হাত উধাও হয়ে যায়। রনিত আবার ওই দরজা দিয়ে বাইরে যাওয়ার জন্য দৌড়োয়, কিন্তু সেই দরজা উধাও হয়ে যায়। রনিত ওই জায়গাটাকে মন দিয়ে দেখতে লাগলো। ওখানে দূর দূর অবধি বড় বড় স্তম্ভ ছিল, আর প্রত্যেকটা স্তম্ভে কোনো মহিলা বা পুরুষের চিত্র আঁকা ছিল। রনিত ওই জায়গায় থেকে এক অস্থিরতা অনুভব করছিল। অভিমন্যু, দাদু! হঠাৎ ও একটা আওয়াজ শুনতে পেল। এরা সবাই মরে গেছে, তুমি কে? রনিত ভয় পেয়ে বলতে লাগলো, আমি ভুল করে এখানে এসে গেছি। আমি এখান থেকে বাইরে যেতে চাই। ঠিক আছে, যাও। আওয়াজ বন্ধ হওয়ার পর আবার একবার গুহার মুখ দেখতে পাওয়া গেল, যেটা দিয়ে ও আর অভিমন্যু ভেতরে এসেছিল। ও পুরো জোর লাগিয়ে বাইরে বেরোনোর জন্য দৌড়লো। রনিত অনেকক্ষণ ধরে দৌড়তে লাগলো আর হাঁপিয়ে থেমে গেল। গাছ দিয়ে যাওয়া একটা রাস্তা যেন দূরে চলে যাচ্ছিল। রনিত আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর দৌড়তে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হচ্ছিল না, কারণ গুহার মুখটা এখনো ততটাই দূরত্বে দেখা যাচ্ছিল। রনিত আবার হাঁপিয়ে গিয়ে থেমে গেল আর গুহার মুখটা উধাও হয়ে গেল। অনেক বছর পর কোনো জ্যান্ত মানুষ আমাদের জগতে এসেছে, আর আমরা তাকে এত সহজে কি করে যেতে দিতে পারি? এরপর অনেকগুলো লোকের হাসির আওয়াজ রনিত শুনতে পেয়ে গেল। হঠাৎ রনিত একটা কোণে অভিমন্যুকে দেখতে পেল, আর অন্যদিকে ওর দাদুকে। অভিমন্যু, দাদু, তোমরা দুজন তো মরে গেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা জ্যান্ত মানুষ এদের দুজনকে জীবিত করে দিতে পারে, নিজের জগতে ফিরে নিয়ে যেতে পারে। কিভাবে? একটা গেম খেলে। কেমন গেম? খুবই সহজ, তোমার সামনে দেখো। তখনই রনিত আর ওদের দুজনের মাঝখানের মাটি টুকরো টুকরো হতে লাগলো, আর একটা বিশিষ্ট স্থিতিতে এসে থেমে যায়। এইসব কি হচ্ছে? তোমার ওপরে দেখো। রনিত ওপরে দেখলো তো ওখানে একটা ধনুকে অনেকগুলো তীর লাগানো ছিল, যেটা ওর দিকে লক্ষ্য করে রাখা ছিল। যদি তুমি কোনো ভুল টুকরোতে পা রেখে দাও, তাহলে এক একটা তীর তোমার আর পার হয়ে যাবে। আর ওদের দুজনের ওপরেও একটা করে তরোয়াল রয়েছে। যদি তুমি ওদের ঠিক সময়ে নিজের দিকে নিয়ে যেতে না পারো, তাহলে তারাও উধাও হয়ে যাবে। রনিত খুব ভয় পেয়ে গেল, কিন্তু এই খেলা না খেলে ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু রনিত কিছুই বুঝতে পারছিল না যে আগে কাকে বাঁচাবে। ও খুব ভাবুক হয়ে গেছিল, সেই জন্য ও আগে ওর দাদুকে বাঁচানোর জন্য এগোলো। কিন্তু প্রথম টুকরোয় পা রাখা মাত্রই ওই টুকরো নিচে পড়ে গেল, আর রনিত পাশের টুকরোর সঙ্গে আটকে রয়ে যায়। ও ভয় পেয়ে গেল। ও ওপর থেকে কোনো এক জিনিসের আওয়াজ শুনতে পেল, সেই জন্য ও ওপরে দেখল। তখন একটা তীর ধনুকে টানা হয়ে গেছিল, আর রনিতের কিছু করার আগেই ওই তীর সোজা এসে ওর পিঠে ঢুকে যায়। ও যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। রনিতের খুবই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ও আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর সামনে এগোতে লাগলো। রনিত দৌড়তে দৌড়তে আর ঝাঁপ দিয়ে এক টুকরো থেকে অন্য টুকরোতে ঝাঁপ দিতে লাগলো। যখনই ও ভুল টুকরোয় পা রাখছিল, একটা করে তীর ওর শরীরে এসে ঢুকে যাচ্ছিল। দাদুর কাছে পৌঁছতে পৌঁছতে 4টে তীর ওকে লেগে গেছিল, আর সবশেষে ও নিজের দাদুর কাছে পৌঁছে গেল। দাদুর শরীর হাওয়ায় দাঁড়িয়েছিল। রনিত দাদুকে জাগানোর চেষ্টা করতে লাগলো। দাদু, দাদু, আমার দিকে দেখো,
আমি রনিত। হঠাৎ দাদুর শরীর উধাও হতে লাগলো। রনিত আরো ভয় পেয়ে গেল, কারণ ও এটা হবে বলে একেবারে ভেবে দেখেনি। দাদুর উধাও হয়ে যাওয়ার পর ও অভিমন্যুর দিকে দৌড়লো। আবার ওকে ওই তীরগুলোর সামনা করতে হলো। ওর পুরো শরীর রক্তে লাল হয়ে গেল আর ওর চলতে কষ্ট হতে লাগলো। রনিত অভিমন্যুর কাছে পৌঁছানো মাত্রই সেও উধাও হয়ে গেল। রনিত দেখলো যে দাদু আর অভিমন্যু আরো বেশি দূরে দেখা যাচ্ছে, আর মাটির টুকরো আবার ওর দিকে চলে আসছিল। রনিত একেবারে যন্ত্রণায় অকেজো হয়ে গেছিল। এইসব কি হচ্ছে? তুমি এখনো অবধি বুঝতে পারোনি? এটা তোমার জগৎ নয়, এটা আমাদের জগৎ, মায়াবী জগৎ। অনেক লোকের একসাথে হাসার আওয়াজ আসতে লাগলো। পুরো জায়গায় অন্ধকার ছেয়ে গেল, আর রনিতের আশেপাশের জায়গা বারবার বদলাতে লাগলো। প্রথমবার ও আশেপাশে গ্রাম দেখতে পেল, আর হঠাৎ ওই জায়গাটা বদলে ও গুহা দেখতে পেল, আর ওর মধ্যে রনিত নিজেকে আর অভিমন্যুকে দেখতে পায়। রনিতের মাথা ঘুরতে লাগলো, আর ওর চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগলো। হঠাৎ করে ওর শরীর থেকে সব কটা তীর আবার উপরে চলে যায়, আর ওই ঝটকায় রনিতের মৃত্যু হয়ে গেল। এত বছর পরেও ওই গুহা ওখানে কি করে এলো বা কে বানিয়েছে, এই রহস্যটা এখনো অবধি কেউ জানতে পারে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকতো আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো, এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগের ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, আহ, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল, তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে, এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক।
দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জুও দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো? বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়ত। এই 4 জনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর 4 জন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই 4 জনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। 4 জন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে।
কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। 4 জন ওই কলেজেই রয়ে যায়, আর 4 জন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। 4 জন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড় এই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নি। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, 4র্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল, আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায়, আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায়, আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে।
আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায়। আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে! অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল। তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় ভূত এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায় আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কে তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুড়ে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি। জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে
একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটোরিকশাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। তিনজন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি এক রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে এই অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়ো রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে? অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায়
সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া! রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল, ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায় তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল, ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল আর এক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও। এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে,
আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। আজকের গল্প আজ থেকে প্রায় 40 বছর আগে দেবগড়ে ঘটেছিল। ওই যুগটা, যেটাকে পুরনো যুগ বলে মানা হয়, সেই যুগে হাসপাতালের জন্য লোকেদের অনেক ঘন্টা সফর করে শহরে যেতে হতো। আর তখন দেবগড়ে আগমন হয় ডক্টর অরবিন্দ, যে চিকিৎসক বিজ্ঞানকে এত ভালোভাবে জানত যে সে দাবা করত যে সে মরে যাওয়া মানুষকেও জীবিত করে দিতে পারে। আসুন তাহলে জেনে নিই এই গল্পটা একেবারে শুরু থেকে। 40 বছর আগে একটা ছোট গুহার এলাকা আবার নির্মাণ করে একটা ছোট হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। ডক্টর অরবিন্দ একমাত্র এমন চিকিৎসক ছিল যে সে ওই গ্রামে থাকত। যাই হোক, কেউ আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে সে গ্রামে কোন জায়গায় থাকত, কারণ আজ পর্যন্ত কেউই তার বাড়ি দেখেনি। প্রত্যেকেই তাকে হাসপাতালেই দেখেছিল। 3 মে 1982-তে ওই গ্রামেই থাকত রমেন্দ্র। তার বুড়ো বাবাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। স্ট্রেচারে শুইয়ে অপারেশন থিয়েটারে অবধি নিয়ে যেতে যেতেই তার বাবার নার্ভস জবাব দিয়ে দিয়েছিল। রমেন্দ্র জোরে জোরে কাঁদতে লাগলো। আর তার এই অবস্থা দেখে ডক্টর অরবিন্দ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা আমার হাসপাতাল, এখানে মৃত লোকেরাও বেঁচে ওঠে। তুমি আমাকে একটু সময় দাও, তোমার বাবা আবার বেঁচে উঠবে। ক্রমাগত 25 মিনিট অবধি চিকিৎসা করার পর রমেন্দ্রর বুড়ো বাবা কোনো রকম সাহায্য ছাড়াই অপারেশন থিয়েটার থেকে বাইরে নিজের থেকেই পায়ে হেঁটে চলে এলো। রমেন্দ্র নিজের চোখে সেটা বিশ্বাস করতে পারছিল না যে ডাক্তারবাবু তার বাবাকে আবার জীবিত করে দিয়েছে। বাবা, আমি নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছি না যে তুমি একেবারে ঠিক আছো। রমেন্দ্রর বাবা তার কথাগুলোর কোনো জবাব দিল না আর সোজা হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। ওর বাবা একদম কোনো কাঠের পুতুলের মতো সোজা হেঁটে চলেছিল। রমেন্দ্রর তার বাবার এই ব্যবহারটা খুবই আজব লাগল। এই কথাটাই ও ডক্টরকে জিজ্ঞেস করে, আরে ডাক্তারবাবু, আমার বাবা আমার ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে এত অদ্ভুত ব্যবহার কেন করছে? রমেন্দ্র বাবু, তোমার বাবা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, একটু তো সময় লাগবেই আগের অবস্থায় ফেরার জন্য। এই খবরটা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে ডক্টর অরবিন্দের হাসপাতাল থেকে কেউই মৃত অবস্থায় ফেরে না, মরে যাওয়া মানুষও আবার জীবিত হয়ে ওঠে। এরপরে আরও 2টো পেশেন্ট এলো যাদের মরে 1 দিনেরও বেশি হয়ে গেছিল, কিন্তু হাসপাতাল থেকে ফেরার সময় তারা জীবিত ছিল। কিন্তু যদি এরকম সম্ভব হতো তাহলে পৃথিবীতে ভগবানের কোনো দরকারই হতো না,
এখন ডাক্তারের এই মারাত্মক শক্তির সবাইকে মুখোমুখি করতে হলো। সেই রোগীরা যারা ডাক্তার অরবিন্দের হাসপাতাল থেকে মরে যাওয়ার পরেও জীবিত ফিরে আসতো, তাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা হলো, তাদের সবার ভেতর থেকে হৃদয় স্পন্দনের আওয়াজ উধাও হয়ে যায়। তাদের আগের ব্যবহার আর এখনের ব্যবহারের মধ্যে আকাশ পাতালের তফাৎ ছিল। তারা সবাই এখন না তো কারোর সঙ্গে কথা বলতো, না খাবার খেত, না জল খেত, তবুও একদম সুস্থ থাকতো। তাতে তাদের গায়ে জ্বলন্ত লোহাই লাগিয়ে দাও না কেন, তাদের কিছু তফাৎ হতো না। এর মানে তারা সবাই আসলে এক জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিল। তাদের জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। প্রধানবাবুর বাড়িতে 2-3 জন লোক এই নিয়ে মিটিং করলো, যেখানে সবাই একসাথে এই সিদ্ধান্ত নিল যে পরের বারে যখনই কোনো মরে যাওয়া পেশেন্ট ওই হাসপাতালের ভেতরে যাবে, তাহলে আমরা সবাই ভেতর থেকে লুকিয়ে দেখব যে ওই ডাক্তার আসলে এমন কি করে। 3 দিন পরে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সে ছিল রমেন্দ্র, যেটা এই ঘটনাটাকে আরো গম্ভীর করে দিয়েছিল। আসলে ওর মৃত্যুর কারণ ছিল ওর বাবা। সে রমেন্দ্রকে কে জানি কখন আর কিভাবে মেরে দিয়েছে। রমেন্দ্রর খুব মারাত্মকভাবে মৃত্যু হয়ে যায়। ওর মৃতদেহকে নিয়ে 2 জন হাসপাতালের ভেতরে নিয়ে যায়, আর হাসপাতালে যাওয়া মাত্রই ডাক্তার অমরেন্দ্র তাদের বাইরেই থামিয়ে দেয় আর বলল যে ভেতরে আমরা এর চিকিৎসা করে তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দেব। ওদিকে হাসপাতালে ভেতরে অপারেশনের ওই জানলা দিয়ে প্রধানবাবু আর তার 2 বন্ধু লুকিয়ে ওই ডাক্তারের ওপর নজর রাখছিল যে সে আসলে করেটা কি। তখনই তারা দেখল যে ওই ডাক্তার অরবিন্দ রুমটাকে বন্ধ করার পরে এক অসুর রূপ ধারণ করে নেয়, যেখানে তার দাঁত দুটো তার মুখ থেকে বাইরে চলে আসে। সে রমেন্দ্রর ছাতিটা ছিঁড়ে দিল আর তার থেকে হৃৎপিণ্ড পার করে খেতে লাগলো। সে খুবই নির্দয়তার সঙ্গে রমেন্দ্রর হৃৎপিণ্ড খেয়ে চলেছিল, আর পরে তার ছাতিটা সুতো দিয়ে সেলাই করে দিল। আর তখনই ওই ডাক্তার একটা মন্ত্র পড়তে লাগলো, ভূত সতী নর্মিতা আত্মা মিলনা কর্মঠ মৃত্যুর সন্দেশ। তখনই ওখানে আরেকটা প্রেত আকর্ষিত হয়ে যায়, আর সে রমেন্দ্রর শরীরে প্রবেশ করে গেল, আর রমেন্দ্র উঠে দাঁড়ালো। জানলা দিয়ে উঁকি মেরে সেই লোকগুলো ওই ডাক্তারের ভূতের ব্যাপারে জানতে পেরে গেছিল, আর এটাই কারণ ছিল সে অন্য শান্তিহীন আত্মাকে শরীর প্রদান করত আর তাদের মধ্যে থেকে হৃৎপিণ্ড বার করে খেয়ে ফেলত। এটাই কারণ ছিল যে লোকগুলো ওই হাসপাতাল থেকে জীবিত হয়ে ফিরে আসছিল, তাদের বুক থেকে হৃৎপিণ্ড স্পন্দনের আওয়াজ আসত না, কারণ আসলে তো সেখানে হৃৎপিণ্ড থাকতই না। গোটা গ্রামকে বলার চেয়ে ভালো ওই প্রধানবাবু আর তার 2 বন্ধু মিলে এই সিদ্ধান্ত নিল যে সে এই নরকের শিকড় অর্থাৎ এই হাসপাতালটাকেই পুড়িয়ে ছাই করে দেবে, যাতে গ্রামের অনেক অসহায় প্রাণ শেষ হওয়ার থেকে বেঁচে যাবে। এরপরে প্রধানবাবু আর তার 2 বন্ধু মিলে ওই হাসপাতালের চারিদিকে কেরোসিন তেল ছড়িয়ে দিল আর আগুন লাগিয়ে দিল। ওই ডাক্তারেরও জোরে চিৎকারের আওয়াজ এলো, আর কিছু ঘন্টার মধ্যেই ওই হাসপাতাল আর ডাক্তারের ভূত দুটোই পুড়ে ছাই হয়ে গেল। এরপর থেকে সবকিছু ঠিক তো হয়ে গেল, কিন্তু ওই হাসপাতাল অভিশপ্ত হয়ে গেল, আর আজও ওই হাসপাতালে দেওয়ালে পাখি অবধি বসে না।